আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্তর্বর্তী আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন ক্ষমতার চেয়ারে বসে মার্কিন প্রেসিডেন্টের নিজ হাতে সই করা শুভেচ্ছা পাওয়া চারটিখানি কথা নয়। পৃথিবীর যে কোনো দেশের যে কোনো নেতা এমন শুভেচ্ছা পেলে বর্তে যেতেন, কিন্তু বিএনপি মনে হয় এই ঘটনায় বেশি খুশি হতে পারছে না। কারণ এই দুই দিনেই বড় প্রশ্ন উঠে গেছে নতুন সরকারের মন্ত্রিসভার বিরুদ্ধে। পুরো মন্ত্রিসভা নয় বটে, তবে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যে আলাপ শুরু হয়েছে তাতে আবার কান না দিয়ে উপায় নেই আমজনতার। প্রশ্ন উঠছে, খলিলুর রহমানকেই কেন লাগলো বিএনপির? দলটিতে বা দেশে কি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো কোনো লোক খুঁজে পেলেন না তারেক রহমান? বিএনপির জন্য কেন এত গুরুত্বপূর্ণ আসলে খলিলুর রহমান? মূল বিশ্লেষণে যাওয়ার আগে কিছু পেছনে ঘুরে আসি চলেন। নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান খলিলুর রহমান সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাজির করেছেন। খলিলুর রহমান সম্পর্কে তিনি যা বলেছেন তাতে রহস্যের সমাধান অনেকটাই হয়ে যাওয়ার কথা। নাজমুল আহসান যা বলছেন তার সারমর্ম হল, খলিলুর রহমান জীবনে দুইবার এমন রাজনৈতিক পরিবর্তনের কেন্দ্রে এসে দাঁড়িয়েছেন যেগুলো শেষ পর্যন্ত বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার করেছে। 2001 সালে তিনি ছিলেন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব, যার তত্ত্বাবধানে হওয়া নির্বাচনে বিএনপি বড় ধরনের জয় পায়। সেই সময় থেকেই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে তার গভীর সম্পর্ক এবং বিশ্বস্ততা তৈরি হয়। বছরের পর বছর ধরে তিনি নীরবে সেই সম্পর্কগুলো বজায় রেখেছেন। 2 দশকেরও বেশি সময় পর আবারও এক সংকটময় মুহূর্তে ইউনূস সরকারের হাত ধরে তার আবির্ভাব ঘটে। গত বছর যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির সম্পর্কের চরম অবনতি ঘটে, তখন খলিলুর রহমানই লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠকের মধ্যস্থতা করেন। ওই বৈঠকেই মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময়সীমা দিতে রাজি হন। বৈঠকের আগে দুই পক্ষের মতপার্থক্য কমানোর জন্য খলিলুর রহমান ব্যক্তিগতভাবে তারেক রহমানের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেছিলেন। ইউনূস প্রশাসনের ভেতরে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম এবং উদ্যোগী কর্মকর্তা হিসেবে খলিলুর রহমান পরিচিতি পান। রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেও তিনি কেবল মানবিক বিষয়ে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। ভারত থেকে আসা কথিত অপপ্রচারের ঢেউ মোকাবেলায় তিনি এক কূটনীতিককে দিয়ে একটি কৌশলগত প্রস্তাবনা তৈরি করিয়েছিলেন। তার কর্মতৎপরতা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ছায়াকে ম্লান করে দিয়েছিল। তৌহিদ হোসেন যখন উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন, খলিলুর রহমান তখন বার্মিজ আরাকান আর্মির কমান্ডার থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি পর্যন্ত নিজের নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। ওয়াশিংটনে এক সফরে খলিলুর রহমান হোয়াইট হাউসে ইলন মাস্কের সাথে দেখা করেন। এরপর তিনি ইউনূসকে বাংলাদেশে স্টারলিংকের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন দ্রুত করার ব্যাপারে রাজি করান। ধারণা করা হয় ট্রাম্প বলয়ে ইতিবাচক ভাবমূর্তি তৈরির লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি বাণিজ্য সংক্রান্ত এক সরকারি বিবৃতিতে শেষ মুহূর্তে একটি লাইন জুড়ে দেন, যেখানে উল্লেখ করা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে গাজায় সৈন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করবে। এছাড়া মার্কিন তুলা আমদানির শর্তে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকে শুল্কমুক্ত করার একটি ধারা নিশ্চিত করতে তিনি বড় ভূমিকা রাখেন। জাতিসংঘের সাবেক এই কর্মকর্তা গত বছরের এপ্রিলে জাতিসংঘের মহাসচিবকে ঢাকায় আনার পেছনে মূল কারিগর ছিলেন। তিনি রাখাইন রাজ্যের বড় অংশ নিয়ন্ত্রণকারী আরাকান আর্মির সাথে সরাসরি ভিডিও কনফারেন্সের আয়োজন করেছিলেন। 1 মাস পর ব্যাংককে তিনি কৌশল পরিবর্তন করে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ের সাথে দেখা করেন। খলিলুর রহমান সেখানে দরকষাকষির সুযোগটি বুঝতে পারেন এবং মিয়ানমারের মন্ত্রীকে জনসম্মুখে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করতে বাধ্য করেন। একই সম্মেলনে তিনি ভারতের প্রভাবশালী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে যোগাযোগের পথও প্রশস্ত করেন। খলিলুরের উপর ইউনূসের নির্ভরশীলতা নাকি মাঝে মাঝে প্রশ্রয়ের পর্যায়ে চলে যেত। একসময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যখন পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন, ইউনূস সেই দপ্তরটিও খলিলুরকে দেওয়ার কথা ভেবেছিলেন। তবে জামায়াতে ইসলামের আপত্তির মুখে শেষ পর্যন্ত ইউনূস পিছু হটেন। এই ঘটনাটি বিএনপির ভেতরে খলিলুর রহমানের অবস্থান আরো মজবুত করেছে।
যে দলটি একসময় তার বিদেশি নাগরিকত্ব এবং বাইরের শক্তির প্রতি আনুগত্যের দোহাই দিয়ে তার পদত্যাগ দাবি করেছিল, আজ তারাই তাকে পররাষ্ট্রমন্ত্রী পদে উন্নীত করেছে। তিনি এমন একজনকে নিজের পাশে রাখছেন যিনি অস্থিতিশীল মার্কিন প্রশাসনের অলিগলি চেনেন এবং সম্ভবত এর মাধ্যমে তিনি সামরিক বাহিনীর কাছ থেকে এক ধরনের স্বাধীন অবস্থানের জানানো দিচ্ছেন। অর্থাৎ বিএনপির সাথে খলিলুর রহমানের সম্পর্ক বেশ পুরনো এবং দলটির উপকারী বন্ধুও তিনি। তারেক রহমান হয়তো সেই সম্পর্কে আস্থাও রেখেছেন, কিন্তু তাতে আলোচনা কিন্তু থামছে না। উল্টো ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা বার্তা যেন আলাপে আরো ঘি ঢেলে দিয়েছে। বিএনপি সরকারে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় খোদ দলটির নেতাকর্মীরাই অবাক হয়েছেন, যেটি আগেই উল্লেখ করেছিলাম। এর সমালোচনা করেছে বিরোধী দলও। বিএনপি নেতাদের কেউ কেউ বলছেন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার বিষয়টি তাদের জন্য বিব্রতকর এবং অস্বস্তিকর হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনের পর গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। নির্বাচিত এই সরকারের মন্ত্রিসভায় খলিলুর রহমানের নাম আলোচনায় আসে একেবারে শেষ মুহূর্তে। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন খলিলুর রহমান যে মন্ত্রী হচ্ছেন তা তাদের ধারণাতেই ছিল না। অথচ অন্তর্বর্তী সরকারের সময় এই খলিলুর রহমানের নাগরিকত্ব এবং তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিএনপি সবচেয়ে বেশি সোচ্চার ছিল। খলিলুর রহমান অবশ্য এই বিতর্কের জবাবে বলেছেন তিনি জোর করে মন্ত্রিসভায় যাননি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন তাকেই বেছে নেওয়া হলো? বিএনপির শীর্ষ পর্যায় থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে বর্তমান জটিল ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের সঙ্গে ভারসাম্য রক্ষার জন্য তার মতো একজন পেশাদার এবং দক্ষ কূটনীতিক প্রয়োজন। তবে নেপথ্যের গল্প বলছে ভিন্ন কথা। গত বছরের জুন মাসে লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছিল সেখানে খলিলুর রহমান উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকের মাধ্যমেই তিনি বিএনপির সঙ্গে পুরনো সম্পর্ক ঝালাই করে নেন। অনেকে মনে করছেন অন্তর্বর্তী সরকারের থেকেই তিনি নির্বাচনের পথ প্রশস্ত করার ক্ষেত্রে বিএনপির অনুকূলে ভূমিকা রেখেছেন। যুক্তরাষ্ট্রের সাথে গত 9 ফেব্রুয়ারি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিটি নিয়েও ব্যাপক বিতর্ক রয়েছে। অনেকে মনে করছেন এই চুক্তিতে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে এবং এটি সরাসরি চীনকে টার্গেট করে করা হয়েছে। এই চুক্তির পেছনেও খলিলুর রহমানের ভূমিকা ছিল প্রধান। ফলে অনেকের আশঙ্কা খলিলুর রহমানের মাধ্যমে বিএনপির পররাষ্ট্রনীতি হয়তো এক দেশকেন্দ্রিক হয়ে পড়বে এবং সরাসরি যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে ঢুকে যাবে দেশ। এদিকে এহেন ঘটনায় প্রতিপক্ষের নেতাকর্মীরা বিএনপিকে খোঁচা দিতে ছাড়ছে না। বলছেন দেশ বিক্রি করেই তাহলে ক্ষমতায় আসতে হলো বিএনপিকে। আওয়ামী লীগকে তো বলা হতো ভারতের দাস, তাহলে কি বিএনপিকে এখন আমেরিকার দাস বলার সময় এলো? আমরা অবশ্য এমনটা বলছি না। দেশ বিক্রি করার দুঃসাহস বিএনপি দেখাবে এমন আশঙ্কাও করছি না, এসবের প্রমাণও নেই। ওদিকে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাত্রার প্রথম দিনে বলেছেন তিনি প্রেসিডেন্ট জিয়ার পররাষ্ট্রনীতি অনুযায়ী এগোবেন এবং বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করবেন। এখন দেখার বিষয় ট্রাম্পের শুভেচ্ছা আর খলিলুরের কূটনীতি শেষ পর্যন্ত বাংলাদেশকে আসলে কোন গন্তব্যে নিয়ে যায়। নানান সংঘাত পেরিয়ে কিছুটা বিশ্রাম নিচ্ছে বাংলাদেশ। কয়টা দিন একটু বিশ্রাম নিক না বেচারা। দেশে ফিরে রাজনৈতিক মানচিত্রটাই যেন একাই বদলে দিয়েছেন তারেক রহমান। দিন যত গড়াচ্ছিল তারেক ম্যানিয়ায় ততই ফিকে হয়ে আসছিল আওয়ামী লীগের অস্তিত্ব। ঠিক এমনই এক সময়ে যখন নির্বাচনের আর মাত্র সপ্তাহ তিনেক বাকি, হঠাৎ দৃশ্যপটে আবির্ভাব ঘটল হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের। দীর্ঘ নীরবতা ভেঙে জয় স্পষ্টভাবে বলে উঠলেন, আমার মা ছাত্র জনতাকে হত্যা করেননি, আমার মা নির্দোষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সমর্থকদের অবস্থা পর্যবেক্ষণ করলে মনে হবে তৃষ্ণার্ত চাতক পাখি যেন বহুদিন পর বৃষ্টির দেখা পেয়েছে। দেশে রাজনৈতিকভাবে কোণঠাসা দলটির জন্য ঠিক এমন কিছুই দরকার ছিল। ভারতীয় সাংবাদিক শ্রীনিবাসন জৈনের নেওয়া সাক্ষাৎকারটি সজীব ওয়াজেদ জয় নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করার পর থেকেই ভার্চুয়াল জগতে আওয়ামী কর্মীদের মধ্যে নতুন প্রাণ চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।
ওয়াশিংটন ডিসিতে বসে দেওয়া এই সাক্ষাৎকারে জয়ের কথাগুলো যেন দলটির জন্য এক পশলা অক্সিজেন। জয় স্বীকার করেছেন যে আওয়ামী লীগ সরকার আন্দোলনগুলোকে মিসহ্যান্ডেল বা ভুলভাবে মোকাবেলা করেছে। তবে তিনি জোর দিয়ে বলেন তার মা শেখ হাসিনা কখনোই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেননি। I have said again and again, you already mishandled the protests. Our government mishandled the protests. সাংবাদিক জৈন যখন পাল্টা প্রশ্ন করেন, শত শত মানুষের মৃত্যু কি শুধু মিসহ্যান্ডেল শব্দের আড়ালে ঢাকা সম্ভব? জয়ের উত্তর ছিল বেশ কৌশলী। তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই ক্ষমতা আঁকড়ে থাকতে চাইতেন তবে তিনি এখনো ক্ষমতায় থাকতেন। তিনি মূলত রক্তপাত এড়াতেই সরে দাঁড়িয়েছেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। Ordered by your mother. None of it was ordered by my mother. If my mother had been willing to kill protesters, she would still be in power. 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে দল হিসেবে আওয়ামী লীগ যে গভীর অন্ধকারের ছায়ায় চলে গিয়েছিল, জয়ের এই যুক্তিগুলো সেখানে কিছুটা হলেও প্রলেপ দেওয়ার চেষ্টা করছে। নির্বাচন ও দলের বর্তমান অবস্থান নিয়েও জয় খোলামেলা কথা বলেছেন, যেখানে মিশে ছিল সাফাই এবং ক্ষোভ। 2018 সালের নির্বাচনে কিছু অনিয়ম হওয়ার কথা স্বীকার করলেও জয়ের দাবি সুষ্ঠু ভোট হলেও আওয়ামী লীগই জিতত। আর 2024-এর নির্বাচন বয়কট ছিল বিরোধীদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু তার কণ্ঠে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তীব্র ক্ষোভ ফুটে উঠেছে। তিনি অভিযোগ করেন, ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না, যা অগণতান্ত্রিক। তার দাবি, বর্তমান সরকার আওয়ামী লীগ কর্মীদের হত্যা করছে এবং সন্ত্রাসীদের মুক্তি দিচ্ছে। সাংবাদিক জৈন যখন জানতে চান আওয়ামী লীগ কি নির্বাচনে সহিংসতা ঘটাতে পারে, জয়ের উত্তর ছিল, তারা শান্তিপূর্ণ প্রতিবাদ চান, কিন্তু দমন পীড়ন চললে পরিস্থিতি সহিংস হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 2025-এর পর থেকে জয় যেভাবে নিজেকে আওয়ামী লীগের প্রধান মুখপাত্র হিসেবে উপস্থাপন করছেন এবং বর্তমান সরকারকে অবৈধ ও নির্বাচনকে কারচুপি বা রিগড বলে আখ্যা দিচ্ছেন, তা তার রাজনীতিতে সক্রিয় ফেরারই স্পষ্ট ইঙ্গিত। পুরনো দুর্নীতির অভিযোগগুলো উড়িয়ে দিয়ে জয় বলেছেন তার বা তার পরিবারের বিরুদ্ধে কোটি কোটি ডলার দুর্নীতির কোনো প্রমাণ নেই। তার দাবির সপক্ষে তিনি FBI এর তদন্তের কথা উল্লেখ করেন, যা তার মার্কিন নাগরিকত্বের সময় করা হয়েছিল। তবে দলের কিছু মন্ত্রীর দুর্নীতির কথা স্বীকার করে তিনি বলেন, সবাইকে সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সাক্ষাৎকার শেষে সাংবাদিক জৈনের মন্তব্য ছিল তাৎপর্যপূর্ণ। আওয়ামী লীগের শাসনামলে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে সত্য, কিন্তু ভুলও কম হয়নি। জয়ের পাল্টা যুক্তি, বর্তমান অবস্থা তো আরও খারাপ। 2026-এর 12 ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ বা সাইডলাইন্ড হলেও জয়ের মতো নেতারা দল পুনর্গঠনে মনোযোগ দিচ্ছেন। তারা এই নির্বাচনকে বর্জন করে একে রাজ্যাভিষেক বা করোনেশন হিসেবে অভিহিত করেছেন, যা তাদের মতে ইসলামিস্টদের ক্ষমতায় আনার একটি প্রক্রিয়া মাত্র। সাক্ষাৎকারে জয় নিশ্চিত করেছেন যে তার মা শেখ হাসিনা ভারতে নিরাপদে আছেন এবং দেশে ফিরতে চান, তবে বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়। হাসিনা রাজনীতি থেকে অবসরের কথা ভাবলেও জয় মনে করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ এখনো উজ্জ্বল এবং এটি দেশের সবচেয়ে বড় দল। 2025 সালের পর থেকে জয় আওয়ামী লীগের নতুন মুখ হিসেবে উঠে আসছেন এবং দলের প্রেসিডেন্ট হিসেবে তার নামও গুঞ্জন আকারে শোনা যাচ্ছে। তারেক রহমান যেমন দেশে ফিরে বিএনপিকে চাঙ্গা করেছেন, জয় চাইছেন প্রবাসে থেকেই দলকে নেতৃত্ব দিতে। তবে ইন্টারপোলের রেড নোটিশ এবং দুর্নীতির মামলা তার ফেরার পথে বড় বাধা। তবুও দলের অনুসারীরা মনে করেন জয়ের মতো প্রযুক্তি বান্ধব নেতা আওয়ামী লীগকে আধুনিক করতে পারেন। তাদের দাবি, দেশের একটি বড় অংশের ভোটার এখনো আওয়ামী লীগকে সমর্থন করে, যা উপেক্ষা করার মতো নয়। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে রাজনীতির সমীকরণ আরও জটিল করে তুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি তার দেওয়া একটি ইঙ্গিতবাহী বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ যদি তাদের অতীতের কর্মকাণ্ডের জন্য সত্যিকারের অনুতপ্ত হয় এবং জনগণের কাছে ক্ষমা চায়, তবে জাতীয় পুনর্মিলন বা রিকনসিলিয়েশন সম্ভব হতে পারে। এই বক্তব্যটি যেমন এক দলকে আশাবাদী করছে,
তেমনি বিপ্লবের আকাঙ্ক্ষা লালন করা বড় একটি অংশের মনে ক্ষোভও জন্মাচ্ছে। আওয়ামী লীগের ভেতরেও এটি নিয়ে দুই ধরনের মেরুকরণ তৈরি হয়েছে। এক পক্ষ মনে করছে রাজনীতিতে টিকে থাকতে হলে রিকনসিলিয়েশন বা সমঝোতার পথে হাঁটাই হবে বুদ্ধিমানের কাজ, কিন্তু জয়ের সাম্প্রতিক কঠোর সুর বলছে ভিন্ন কথা। তিনি যেন ক্ষমা চাওয়ার বদলে নিজেদের নির্দোষ প্রমাণের লড়াইয়ে বেশি মনোযোগী। জয় বারবার বলছেন সরকার ইসলামিস্টদের মুক্তি দিয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ ইসলামিক রাষ্ট্র বানানোর পথে ঠেলে দিচ্ছে। এই বয়ানটি মূলত আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং ভারতের সমর্থন পাওয়ার একটি ভূরাজনৈতিক কৌশল হিসেবে কাজ করছে। পশ্চিমা বিশ্ব ইতোমধ্যে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রভাবশালী লবিস্ট এবং আইনজীবী দাবি তুলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে একটি স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। তারা আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পক্ষে সোচ্চার হচ্ছেন। এর পেছনে ভারতের জোরালো সমর্থন এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নটিও জড়িয়ে গেছে, কারণ ভারত কোনোভাবেই বাংলাদেশে কট্টরপন্থীদের উত্থান দেখতে চায় না, আর আওয়ামী লীগ সবসময় নিজেদের ধর্মনিরপেক্ষ শক্তির ঢাল হিসেবে জাহির করে এসেছে। তবে মাঠের বাস্তবতা এখনো আওয়ামী লীগের জন্য বেশ প্রতিকূল। 15 বছরের শাসনকালে যে রেপ্রেসিভ পলিটিক্স বা দমনমূলক রাজনীতির চর্চা হয়েছে দেশে, তার একটা বড় ব্যাকল্যাশ বা নেতিবাচক প্রতিক্রিয়া এখনো জনমনে প্রবল। বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের ক্রমবর্ধমান শক্তি এবং বিএনপির বিপুল জনসমর্থন নির্বাচন পূর্ব পরিস্থিতিতে আওয়ামী লীগকে কোণঠাসা করে রেখেছে। জয় অভিযোগ করেছেন আওয়ামী লীগবিহীন নির্বাচন হবে একটি অ্যারেঞ্জড গেম, যা দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নষ্ট করবে। সুইং ভোটার বা যারা কোনো নির্দিষ্ট দলের কট্টর সমর্থক নয়, তারা এবার নির্বাচনের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা পালন করতে পারে। কিন্তু আওয়ামী লীগ যদি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে প্রধান উপদেষ্টার দেওয়া রিকনসিলিয়েশনের প্রস্তাব গ্রহণ না করে, তবে আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও তাদের মূলধারায় ফিরে আসা কঠিন হবে। একদিকে তারেক রহমান দেশজুড়ে বিএনপিকে সুসংগঠিত করে নির্বাচনের জন্য প্রস্তুত করছেন, অন্যদিকে জয় বিদেশের মাটিতে থেকে আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন। জয় স্বপ্ন দেখছেন 2027 বা 28 সালের মধ্যে পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে, শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরবেন এবং দল আবার ক্ষমতার কেন্দ্রে আসবে। কিন্তু এই স্বপ্ন পূরণ হবে কিনা তা নির্ভর করছে অনেকগুলো যদি এবং কিন্তুর উপর। ইউনূস সরকারের পরবর্তী পদক্ষেপ, ইসলামিস্টদের উত্থান নিয়ে জনগণের ভয় এবং ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন একটি বড় ধরনের ফ্লাক্স বা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচনের পর দেশ কি একটি স্থায়ী স্থিতিশীলতার দিকে যাবে, নাকি নতুন কোনো সংঘাতের সূচনা হবে, সেটাই এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। তবে আপাতত জয়ের এই আবির্ভাব আওয়ামী লীগের ঝিমিয়ে পড়া কর্মীদের মনে যে আশার প্রদীপ জ্বেলেছে, তা অস্বীকার করার উপায় নেই।